জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে তো আর মাছি ঢোকেনি, 4 জন সন্ত্রাসবাদী ঢুকে 26 জনকে নৃশংসভাবে খুন করেছিল জম্মু কাশ্মীরের পুলিশ ইউনিয়ন মিনিস্ট্রির আন্ডারে, বর্ডার সিকিউরিটি ফোর্স অমিত শাহ দপ্তরের আন্ডারে। তা সেটার দায় নিয়ে অমিত শাহ সবার প্রথম পদত্যাগ করুন। অনুপ্রবেশকারী উনি কি বলছেন? ওনার দলের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তিনি বলছেন দেশের সবচেয়ে বড় ঘুষপেটিয়ার নাম অমিত শাহ। আজ অবধি অনন্ত মহারাজের বিরুদ্ধে বিজেপি কোনো ব্যবস্থা নিতে পারেনি। জগন্নাথ সরকার বিজেপির লোকসভার এমপি তিনি বলছেন বিজেপি ক্ষমতায় আসলে আমরা কোনো বর্ডারই রাখবো না। আজ পর্যন্ত জগন্নাথ সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। দিল্লিতে বিহার নির্বাচনের 4 দিন আগে যখন বিস্ফোরণ হলো, ঘটনা ঘটলো, দিল্লির পুলিশ কার আন্ডারে? অমিত শাহর আন্ডারে। তা সেই অমিত শাহ তখন ব্যবস্থা নিতে পারেননি, আর বাংলায় এসে বলছেন মাছি গলতে পারবে না। পেহেলগাঁওতে কারা গলেছিল? দিল্লিতে কারা ঢুকেছিল? সুতরাং আমি আপনাদের খুব পরিষ্কারভাবে বলছি, বিজেপির যিনি স্ক্রিপ্ট লেখেন এই অমিত শাহদের, সব নির্বাচনের আগেই সোনার বাংলা বলতে গিয়ে নতুন স্ক্রিপ্ট লিখতে বলুন। ওই বিহারের স্ক্রিপ্ট দিয়ে আর সোনার বাংলার বিএসএফ এর ভূমিকা নিয়ে 100 টাইমস তুমি প্রশ্ন তুলতে পারো, কোনো সংশয় নেই। আমি বলছি সেই ফাঁক গলে যারা ঢুকে পড়ছে তারা এইখানে থাকছে কিভাবে, নথি তৈরি হচ্ছে কিভাবে, তারা ভোট দিচ্ছে কিভাবে, এবং তারা লক্ষ্মীর ভান্ডার পর্যন্ত পাচ্ছে, এইটা কিভাবে হচ্ছে এই প্রশ্নটা অমিত শাহ তুলছেন। এখানকার স্থানীয় প্রশাসন করছেটা কি তাহলে? এই এদেরকে অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা 1 কোটি নাকি রোহিঙ্গা আছে, তাদেরকে বার করে দেবে। কে বলেছে? শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বলেছে। 58,20,000 মানুষের নাম এসআইআর এর খসড়া তালিকায় বাদ পড়েছে। 58টা রোহিঙ্গার নাম লিস্ট করে দিত নির্বাচন কমিশন, কেন দিতে পারছে না? 20 জন অনুপ্রবেশকারীর নাম লিস্ট করে দিত, কেন দিতে পারছে না? তালিকা কোথায়? আচ্ছা এবার বলি, বিজেপি অত্যন্ত খারাপ দল, কিন্তু তৃণমূল মহান দল। আমি এটা মেনে নিচ্ছি, কোনো বিরুদ্ধাচরণের কোনো জায়গা থাকতে পারে না। আমি বলছি আনসারুল্লাহ বাংলা টিমের একজন সন্ত্রাসবাদী জসিমউদ্দিন রহমানি, উনি বলেছেন মহান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র পারেন ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করতে। এই দলকে তো মহান বলতে হবে। যত খারাপ আমরা, ভারতীয় জনতা পার্টি খারাপ, তৃণমূল মহান। আর তৃণমূল মহান কেন হবে না বলুন তো? আমি একদম তথ্য তুলে ধরছি। 151 কিলোমিটার জায়গার জন্য জমি দেওয়ার জন্য পয়সা নিয়ে ফেলেছে স্টেট গভর্নমেন্ট কেন্দ্র সরকার থেকে, তারপরও 1 কিলোমিটার জায়গাও দেয়নি। এখনো অবধি 450 কিলোমিটার বর্ডার ফেন্সিং করার জায়গা দেয়নি। আর এর প্রত্যুত্তরে তারা বলছে কোথায় কোন জঙ্গি ঢুকেছে। ভাই তোমরা তো দরজাই লাগাতে দিচ্ছ না যাতে জঙ্গিরা ঢুকে আসতে পারে। এটা কি তোমাদের আলাদা কোনো সেটিং আছে এবিটির মতো জঙ্গি সংগঠনের সঙ্গে? আমারে প্রশ্ন রইল। আর থাকবে নাই বা কেন? কেনই বা প্রশ্ন করছি? আমরাই মুখ্য সূক্ষ্ম মানুষ, বিজেপি করি তো। যখন বর্ধমানে বোম ব্লাস্ট হয়েছিল 2014-তে, তখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি উইদাউট এনি ইনভেস্টিগেশন বলেছিলেন ওই ব্লাস্টের পেছনে কে বলুন তো? আমাদের দেশের RAW। এবং তার কথা স্তুতি করে কোথায় বেরিয়েছিল? পাকিস্তানের সংবাদপত্র ডনে বেরিয়েছিল। এই মুখ্যমন্ত্রী, এই তৃণমূল কংগ্রেস পরিষ্কার মৌলবাদীদের সরকার চালাচ্ছে। আমি বলছি তোমার অভিযোগগুলো তুমি একগুচ্ছ অভিযোগ করছো অভ্র, কিন্তু তারপরে তো দাঁড়াও তারপরে প্রশ্ন এইটা থাকবে যে বিএসএফ তাহলে করছেটা কি? অমিত শাহ আজকে প্রেস কনফারেন্স করে বলছেন যে ত্রিপুরা, আসাম বিজেপি শাসিত রাজ্য। তিনি পাঞ্জাবের উদাহরণ দিচ্ছেন, তিনি কাশ্মীরের উদাহরণ দিচ্ছেন, সেখানে একেবারে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে। আমি শুধু একটা তথ্য, বেশি পহেলগামের কথা সুদীপ বলল, আমি শুধু গত মাসের একটা তথ্য দিই, সেটা ত্রিপুরা পাশের রাজ্য। 2রা নভেম্বর খোয়াই থেকে 13 জনকে পাকড়াও করা হয়েছিল, যাদের মধ্যে 6 জন হচ্ছে বাংলাদেশি নাগরিক। তোমাদের শাসন সেখানে তো আর কোনো বিরোধী রাজনৈতিক দল নেই যারা শাসন চালাচ্ছে। সেখানে বিএসএফ করছে কি? ডাবল ইঞ্জিন সরকার। সুব্রতা, এটা যুক্তি হতে পারে যে অন্য কোথাও থেকে অনুপ্রবেশকারী ধরা পড়ছে বলে আমি আমার রাজ্যে দাবি তো ছিল অনুপ্রবেশ বন্ধ করে দিয়েছো তোমরা। ওই জমি কি তৃণমূলের বাবার জমি? আমি প্রশ্ন করছি। পয়সা নিয়েছে কেন্দ্র সরকার থেকে, তারপরে জমি দিচ্ছে না। আজকেও মুখ্যমন্ত্রী ক্লিয়ার করে দিয়েছেন জমি দেবে না। কেন? তবে জমিদারি চলছে। আমি বলছি যে প্রশ্নের উত্তর দিতে পারলেন না, অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন করছেন আপনার দল অনন্ত মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কি যায় বলছেন অনুপ্রবেশ আটকাবো, আর জগন্নাথ সরকার বলছেন বর্ডার খুলে দেবো। জগন্নাথ সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিজেপি। দেখুন, জমি নিয়ে বারে বারে এই প্রশ্নে অভ্র একেবারে প্রশ্ন তুলছে যে টাকা নিয়েছো, জমি কেন দেবে না? একেবারে জমি দেওয়া হচ্ছে না, যে কারণে ফেন্সিং কাঁটাতার দেওয়া যাচ্ছে না। অমিত শাহ আজকে এই প্রশ্ন তুলেছেন। এবার তার উত্তরে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তিনিও একটা তথ্য দিলেন যে কোথায় কোথায় জমি দেওয়া হয়েছে। আর অনুপ্রবেশ যদি এই রাজ্যের সমস্যা হয়ে থাকে, একেবারে পহেলগাঁওয়ের দৃষ্টান্ত পর্যন্ত আজকে তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন দেখুন। জিজ্ঞেস করুন অনুপ্রবেশ কার হাতে? তোমার হাতে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।
জিজ্ঞেস করুন দুঃশাসন মন্ত্রী বিএসএফ কার হাতে? অনেক জমি তোমায় দিয়েছি, কিন্তু তুমি করতে পারোনি। আগে ওগুলোর কাজ শেষ করো, যে জমিগুলো দিয়েছি তারপরে আবার দেব। তোমার তো বর্ডার করার কাজ নয়, তুমি এখন 1.5 কিলোমিটারটাকে 50 কিলোমিটার বাড়িয়ে দিয়ে গ্রামে গ্রামে ঢুকে বিএসএফকে দিয়ে থ্রেট করছো। আমি বিএসএফ এর বিরুদ্ধে নই, আমি সিআইএসএফ এর বিরুদ্ধে নই, আমি সিআরপির বিরুদ্ধে নই, আমি এজেন্সির বিরুদ্ধে নই, কিন্তু তাদের বলবো ইম্পার্শিয়ালি কাজ করতে। যদি বিজেপির কথাই চলে তাহলে তো বলতেই হবে। কই আমরা তো পুলিশকে বলি না বিজেপির কথাই আমাদের কথাই চলো। তারা নিজের মতো করে, যতটা পারে করে। কাজেই মনে রাখবেন, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়ছি না এবং ছাড়বো না। আমি শুভময় মৈত্রর কাছে আসবো, শুধু দর্শকদের স্মরণ করিয়ে দেবো একেবারে 2005-এর 4 আগস্ট দিনটা বারে বারে স্মরণ করাতে হয়, যখন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে এনডিএ শরিক ছিলেন এবং তিনি লোকসভায় দাঁড়িয়ে কেন অনুপ্রবেশ ইস্যুতে তাকে বলতে দেওয়া হচ্ছে না এতটা ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ হয়েছিলেন যে ডেপুটি স্পিকারের দিকে কাগজ ছুঁড়েছিলেন, ইস্তফাপত্র পর্যন্ত লিখে দিয়েছিলেন। তার মানে 2005 থেকে শুরু করে শুভময়দা 2025 বারে বারে অনুপ্রবেশ পলিটিক্যাল ইস্যু হয়, কিন্তু সমস্যার সমাধান হয় না। করা যায় না নাকি সদিচ্ছার অভাব? দেখুন, অনুপ্রবেশের সমস্যা সম্পূর্ণভাবে সমাধান করা যে কোনো একটি দেশের পক্ষে খুব শক্ত। ইউরোপও এটা দেখেছে, ভারতবর্ষকেও দেখতে হচ্ছে, এবং বর্ডার স্টেট যেগুলো থাকে অর্থাৎ পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, এইসব জায়গায় এই সমস্যা বেশি থাকবে, এই নিয়ে কোনো সন্দেহই নেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি আজ 2005-এ যদি 1 কোটি থাকে, তাহলে আজকের দিনে অবশ্যই রাজ্যের যারা বিরোধী তারাই তো অনুপ্রবেশের কথা বলবেন, কারণ সবসময় এটা ধরে নেওয়া হয় টেক্সটবুক রাজনীতিতে যে শাসক দল অনুপ্রবেশকারীদের ব্যবহার করে তাদের ভোট পাচ্ছেন। সুতরাং সেই নিরিখে আজকে বিজেপি 2 কোটিও বলতে পারতো, যদিও নির্বাচন কমিশন আমাদের দেশের যে সংসদীয় গণতন্ত্র অত্যন্ত স্বাধীন একটি সংস্থা, তারা তাদের মতন করে কাজ করেছেন এবং আমরা একটা 50-55 লক্ষ মানুষের হিসেব পাচ্ছি। কেউ মারা গেছেন, কেউ এখানে নেই, কারোর নাম বাদ গেছে। প্রসেসটা ঠিকভাবে চলছে। এবার হচ্ছে এই সমস্যার সমাধানের বিষয়ে অবশ্যই কেন্দ্র এবং রাজ্য এই দুটি পক্ষেরই দায়িত্ব আছে, এবং এখানে আমরা তো বারবার যারা রাজনীতি বিশ্লেষণ করি বা যারা সাধারণ মানুষের মতো হয়ে কথা বলি, কোনো দলে না গিয়ে, নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে রয়েছে। একদম আমরা বারবার চাই অসম্ভব দায়িত্ব নিয়ে এই কাজটা করা হোক এবং কেন্দ্র এবং রাজ্যের সরকার হাতে হাত মিলিয়ে জমি দেবো কেন, দেবো না কেন, এই আলোচনার বাইরে বেরিয়ে সেখানে সঠিকভাবে এমন একটা ব্যবস্থা করা হোক যাতে এই অশান্তিটা কমে। কিন্তু এই অনুপ্রবেশ ইস্যু যে একটা চলরাশি, গুরুত্বপূর্ণ চলরাশি হয়ে উঠতে চলেছে সামনের নির্বাচনে, এটা মেনে নিয়েও একটা কথা বলতে হয়। আপনাদের টিভি চ্যানেলেও দেখেন বিজ্ঞাপনটা নিশ্চয়ই মাঝে মাঝে, যে সোনাক্ষী মশলা কোথায়, অর্থাৎ রাজনীতির যে মশলা, সেই মশলা কিন্তু যদি অনুপ্রবেশ, মন্দির মসজিদ বানানো এগুলো দিয়েই নির্ধারিত হয়, তাহলে যে মশলাটা কম পড়ে সেটা হচ্ছে যাবতীয় মশলা বঙ্গ রাজনীতিতে আছে বলছেন, স্বাস্থ্যর মশলা এবং আমাদের রাজ্যের যে উন্নয়নের মশলা, এই মশলাগুলো নিয়ে নির্বাচনের আগে আলোচনা কম পড়ে যায়। সুতরাং যাতে ওটা কম পড়ে না যায়, সেই জন্য আমাদের আবেদন থাকবে রাজনৈতিক দলগুলোর কাছে যে অন্যান্য মশলা নিয়েও আলোচনা হোক। একমাত্র এসআইআর, একমাত্র অনুপ্রবেশ, একমাত্র দুর্নীতি, একমাত্র দুর্বৃত্তায়ন, এই যে দ্বন্দ্ব দুটি মূল রাজনৈতিক দলের মধ্যে, এটা বাদ দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্প, এই মশলাগুলোও যেন আসে, এটাই আমাদের কাছে একমাত্র লক্ষ্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।